সেকেন্ড পার্টের পর চলে আসলাম থার্ড পার্ট নিয়ে, যেখানে আমরা দেখব বড় বাণিজ্যিক কার্গো জাহাজও যে হাইজ্যাক করত এবং মুক্তি পান কিভাবে চাইত। জলদস্যুরা বুঝল তারা শুধু মাছ ধরার জাহাজ নয়, বড় বাণিজ্যিক কার্গো জাহাজও হাইজ্যাক করতে পারে। এইগুলোতে অস্ত্র থাকত না আর মুক্তিপণের পরিমাণও বেশি হতো। দেশে এতটা খাদ্য আর চাকরির সংকট ছিল যে তরুণদের একমাত্র উপায় ছিল জলদস্যুতা। এদিকে ১৯৯৮ সালে পুন্টালান্ড নিজেকে স্বায়ত্তশাসিত ঘোষণা করে, নিজেকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। ফলে জলদস্যুরা আরও স্বাধীনতা পায় এবং এই অঞ্চল হয়ে যায় জলদস্যুদের ঘাঁটি। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এই এলাকা, বিশেষ করে এর শহর এইল, পরিচিত ছিল পাইরেটস ক্যাপিটাল হিসেবে। ধীরে ধীরে জলদস্যুতা একটি সংগঠিত শিল্পে পরিণত হয়। অস্ত্রধারী গ্যাং এই ব্যবস্থার নিয়ন্ত্রণ করত এবং স্থানীয় কিশোরদের নিয়োগ দিত। ১৬ বছর বয়সী ছেলেরা যখন অনেক টাকা নিয়ে ফিরত, তার বড় অংশ গ্যাংগুলো নিয়ে নিত। এই গ্যাংরা নিজেরা AK-47 থেকে রকেট লঞ্চার পর্যন্ত অস্ত্রে সুসজ্জিত ছিল। এখন প্রশ্ন হল, জলদস্যুরা হাইজ্যাক করত কিভাবে? তারা জাহাজ লক্ষ্য করে আগাত, হাত নাড়ত অস্ত্র নিয়ে। তারা আশা করত ক্রুরা ভয় পেয়ে জাহাজ থামাবে। যদি না থামে তখন তারা গুলি ছুড়ত। আকাশে তাদের সঙ্গে থাকত রশির মই, যার মাথায় থাকত হুক। এই মই ছুড়ে দিত জাহাজের দিকে। হুক আটকালে তারা সেটি দিয়ে উঠে পড়ত। একবার তারা জাহাজে উঠলে ক্রুরা সাধারণত প্রতিরোধ করত না, কারণ শুধু জলদস্যুদের হাতেই অস্ত্র থাকত। সবকিছু ৩০ মিনিটের মধ্যে ঘটে যেত। সবচেয়ে কঠিন কাজ ছিল জাহাজের কাছে পৌঁছে মই লাগানো আর উঠা। এটি সবসময় সফল হতো না। সফলতার হার মাত্র ২০ থেকে ৩০%। কিন্তু একবার যদি তারা সফল হতো, তারা জাহাজটি সোমালিয়ার কোনো বন্ধুত্বপূর্ণ বন্দরে নিয়ে যেত। সেখানে বার্ড ও দোভাষী রাখা হতো জিম্মিদের দেখাশোনার জন্য। এরপর তারা মুক্তিপণ চাইত। এই মুক্তিপণের টাকা লন্ডন বা দুবাইয়ের ব্যাংকের মাধ্যমে পাঠানো হতো আর প্যারাশুট দিয়ে বিশেষ প্যাকেজে জাহাজে ফেলা হতো। পরে তারা জাহাজ ও জিম্মিদের ছেড়ে দিত। টাকা ভাগ হতো, অর্ধেক যেত হাইজ্যাককারীদের কাছে, ১/৩ যেত বিনিয়োগকারীদের কাছে, আর বাকি যেত গার্ড, দোভাষী আর চেকারদের কাছে। অনেক সময় অঞ্চলের দরিদ্র আর প্রতিবন্ধীদের মধ্যেও কিছু দান করা হতো। এই জন্য অনেক এলাকায় জলদস্যুরা রবিনহুড হিসেবে বিবেচিত হতো। অনেক জিম্মিও বলেন, সাধারণভাবে তাদের ভালো ব্যবহার করা হতো। জলদস্যুরা বলতো তারা তো শুধু ট্যাক্স নিচ্ছে, কারণ তাদের কেন্দ্রীয় সরকার নেই। তারা নিজেদের বদাদিনতা বাদাহ বলে, অর্থাৎ সমুদ্রের রক্ষক। এভাবেই সোমালিয়ায় জলদস্যুতা একটি সংগঠিত ব্যবস্থা হয়ে দাঁড়ায়, আয়োজক, নিয়োগকর্তা, অর্থদাতা এবং কমান্ডার সহ। এই জলদস্যু গোষ্ঠীগুলিতে বিনিয়োগকারীরাও অর্থ লগ্নি করত। তাদের ছিল মাটির স্তরে সমর্থনকারী, মধ্যস্থকারী, এমনকি ব্যাংকাররাও। এটি এক প্রকার সম্পূর্ণ ব্যবসায়িক মডেলে পরিণত হয়, কারণ জলদস্যু হতে হলে নৌকা, তেল, অস্ত্র আর খাবার লাগত। অভাবী জলদস্যুদের অনেক সময় এই খরচ চালানোর মতো টাকা থাকত না, তাই তারা বিনিয়োগকারী ও অর্থদাতাদের থেকে সাহায্য চাইত। জাতিসংঘের নিপ্পন ফাউন্ডেশনের ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী যেসব জলদস্যু গভীর সমুদ্রে কাজ করত, তাদের প্রতি দলে $৩০,০০০ করে দিত অর্থদাতারা, আর যারা এডেন উপসাগরে কাজ করত তাদের $১০,০০০ করে। ২০০৮ সালের মধ্যে জলদস্যুতা এতটা লাভজনক হয়ে ওঠে যে এটি সোমালিয়ার সর্বোচ্চ আয়কারী শিল্প হয়ে দাঁড়ায়। এক বছরে এই খাত থেকে আয় হয় $৫০ মিলিয়ন। বিবিসির রিপোর্ট অনুযায়ী ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে সোমালি উপদ্বীপে জলদস্যুরা জাহাজ হাইজ্যাক করে $৩৩৯ থেকে $৩১৩ মিলিয়ন পর্যন্ত মুক্তিপণ আদায় করে। প্রতি হাইজ্যাকের জন্য জলদস্যুরা $৩০,০০০ থেকে $৭৫,০০০ পর্যন্ত পেত, আর যিনি প্রথম জাহাজে উঠতেন তাকে অতিরিক্ত $১০,০০০ বোনাস দেওয়া হতো। ২০১১ সালে সোমালিয়ার জলদস্যু সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ে $৭ বিলিয়ন ক্ষতি। কিছু বিখ্যাত হাইজ্যাকের মধ্যে অন্যতম ছিল নভেম্বর ২০০৮ সৌদি সুপার ট্যাঙ্কার সিরিয়া স্টার হাইজ্যাক হয় এবং তার মুক্তিপণ হিসেবে $৩ মিলিয়ন দিতে হয়েছিল। এই ট্যাঙ্কারটি ৩টি এয়ারক্রাফট ক্যারিয়ারের সমান বড়। এটা এখনো পর্যন্ত সবচেয়ে বড় হাইজ্যাক হওয়া জাহাজ। এই কথাগুলি বলেছিলেন একজন বিখ্যাত সংবাদ মাধ্যম। মার্চ ২০১৩ গ্রিসের ট্যাঙ্কার স্মিরনি হাইজ্যাক হয় এবং ১০ মাস পর $৯.৫ মিলিয়ন মুক্তিপণের বিনিময়ে মুক্তি পায়। এগুলো কোনো মিথ্যে তথ্য ছিল না। এই মুক্তিপণগুলো বাস্তবেই পরিশোধ করা হয়েছিল।
এই টাকাগুলো সাধারণত ব্যক্তি মালিকানার শিপিং কোম্পানিগুলো দিত। অনেক কোম্পানি আবার কিডন্যাপ অ্যান্ড র্যানসাম ইন্স্যুরেন্স নিতে শুরু করে, ফলে অনেক সময় এই মুক্তিপণের টাকা বীমা কোম্পানিও পরিশোধ করত। কিছু ক্ষেত্রে সরকাররাও মুক্তিপণ দেয়। চলুন আবার ফিরে যাই ক্যাপ্টেন ফিলিপসের গল্পে, যা সোমালিয়ার জলদস্যুর ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ও আলোচিত ঘটনা। ভিডিও শুরুতে এর উল্লেখ করা হয়েছিল। ক্যাপ্টেন ফিলিপসকে একটি লাইফ বোটে বন্দি করে সমুদ্রে ফেলে দেওয়া হয়, আর জলদস্যুরা তাকে নিয়ে চলে যায়। বাকিরা জাহাজে থেকে সবকিছু দেখছিল। তারা সিদ্ধান্ত নেয় লাইফ বোটের পেছনে অনুসরণ করার, কিন্তু মূল জাহাজটি লাইফ বোটের থেকে ধীর গতির ছিল। তারা জরুরি সংকেত পাঠায় নিকটবর্তী মার্কিন যুদ্ধ জাহাজে। এই জাহাজ ছিল ইউএসএস বেন ব্রিজ, যা 500 কিলোমিটার দূরে ছিল এবং 12 ঘন্টা সময় নেয় পৌঁছতে। 12 ঘন্টা পর যুদ্ধজাহাজটি জলদস্যুদের লাইফ বোটে পৌঁছায়। ক্যাপ্টেন ফিলিপস তখনও জলদস্যুদের বন্দী, তাই ইউএসএস বেন ব্রিজ তাদের অনুসরণ করতে থাকে। এর সঙ্গে আরও 2টি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যালিবার্টন এবং ইউএসএস বক্সার সেই দিকে এগোতে থাকে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জলদস্যুদের সঙ্গে দর কষাকষি শুরু করে। জলদস্যুরা $2 মিলিয়ন মুক্তিপণ চায়, না দিলে ফিলিপসকে মেরে ফেলার হুমকি দেয়। এই পরিস্থিতিতে জলদস্যুরা লাইফ বোটে বন্দুক তাক করে রাখে ক্যাপ্টেন ফিলিপসের দিকে, যিনি বাঁধা অবস্থায় ছিলেন। পরের দিন রাত 2টোর দিকে জলদস্যুরা যখন ঘুমাচ্ছে, ফিলিপস পানিতে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরের পার্টে আমরা দেখব ফিলিপসে পানিতে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এতে কি পালাতে পেরেছিলেন? ধন্যবাদ সবাইকে। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।